স্টোকস লতে স্টোকস যেটা করেছে, একটু আগে আমাদের পড়া দুইটা টপিক স্ট্রেস এবং স্ট্রেন মানে পীড়ন এবং বিকৃতিকে একসাথে করে একটা ফর্মুলা বা একটা সম্পর্ক তৈরি করেছে। তো আমরা একটু আগে পড়া স্ট্রেস বা স্ট্রেনটা কী ছিল, আমি যদি এই অবজেক্টের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করি এবং ফোর্স অ্যাপ্লাই করে যদি তার লেন্থটা আমি ইনক্রিজ করি, যদি আমি এতটুকু লেন্থ ইনক্রিজ করি যে স্মল এল, ওকে, আমি তার লেন্থ ছিল হচ্ছে ক্যাপিটাল এল, আমি তার লেন্থটা ইনক্রিজ করলাম হচ্ছে স্মল এল, তাহলে তার স্ট্রেইন হবে হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা আমরা জানি। ওকে, আর স্ট্রেস হবে হচ্ছে আমি যদি এখানে এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করি তাহলে স্ট্রেস হবে হচ্ছে আমাদের এফ বাই এ, মানে পার এরিয়াতে আমার যতটুকু ফোর্স অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে আমাদের স্ট্রেস, আর পার এরিয়াতে আমি যতটুকু লেন্থ ইনক্রিজ করলাম সেটা হচ্ছে আমার স্ট্রেইন। এখন চিন্তা করো তো যে আমি যদি তার স্ট্রেইন বাড়াতে চাই, মানে আমি এই স্মল এলটা যদি বাড়াতে চাই তাহলে কি করা লাগবে, আমাকে ফোর্স কি করা লাগবে, ফোর্স বেশি দেওয়া লাগবে, তাই না? আমি যত বেশি ফোর্স দিব আমার এই স্মল এল মানে মানে এতটুকু মানে স্ট্রেইন কী হবে, বেশি হবে। আমি যত বেশি ফোর্স দিব তার স্ট্রেইন বেশি হবে, আর স্ট্রেন যদি বেশি হয় তাহলে চিন্তা করে দেখো ফোর্স মানে তার রেজিস্টিভ ফোর্স, মানে অপোজিট দিকে তার রেজিস্টিভ ফোর্সটাও কী হবে, বেশি হবে, তার মানে স্ট্রেসও বেশি হবে। তো সোজা কথা হচ্ছে যদি স্ট্রেন বাড়াতে চাই তাহলে স্ট্রেসও বাড়বে, তাই না? তো এই জন্যই হুকস লতে হুকস বলেছে যে পীড়ন পীড়ন প্রপোর্শনাল টু আমাদের বিকৃতি। ওকে, মানে স্ট্রেস প্রপোর্শনাল টু আমাদের কি, স্ট্রেইন। ওকে, তো আমরা যদি এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসি তাহলে হবে হচ্ছে আমাদের পীড়ন ইকুয়াল টু কে বিকৃতি, বা আমি লিখতে পারি পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু কে, বা হচ্ছে ধ্রুবক। তো আমরা এখান থেকে কী দেখলাম, আমরা দেখলাম কোনো একটা অবজেক্টের আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে তার কী হবে, বিকৃতি হবে, মানে স্ট্রেইন হবে, আর সাথে সাথে কী হবে, পীড়ন হবে, কারণ সে একটা রেজিস্টিভ ফোর্স দিবে। তো এই যে পীড়ন আর বিকৃতি তারা একে অপরের কি, প্রপোর্শনাল। ওকে, তারা একে অপরের প্রপোর্শনাল। আচ্ছা, এখানেই শেষ না, তারা একে অপরের প্রপোর্শনাল প্লাস এদের যে রেশিও মানে পীড়ন বাই বিকৃতির যে রেশিও সেটা একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো আমরা কি জানি পীড়ন বা বিকৃতি কয় প্রকার, পীড়ন বা বিকৃতি 3 প্রকার, তাই না? মানে তার দৈর্ঘ্য মানে লেন্থের দিক দিয়ে একটা, ভলিউম মানে আয়তনের দিক দিয়ে একটা, আরেকটা হচ্ছে মোচড় বিকৃতি বা শিয়ারিং। তার মানে এই যে পীড়ন বাই বিকৃতির রেশিও যে ধ্রুবক, এই জিনিসটাও আসলে 3 প্রকার। তো এই যে পীড়ন বাই বিকৃতির যে রেশিওটা, এটাকে আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। কি বলবো আমরা, স্থিতিস্থাপক গুণাঙ্ক। ওকে, বা এটাকে ইংলিশে বলা যায় ইলাস্টিক কনস্ট্যান্ট। ওকে, যেটাকে বলে ইলাস্টিক কনস্ট্যান্ট। তো এই স্থিতিস্থাপক গুণাঙ্ক বা হচ্ছে এই ইলাস্টিক কনস্ট্যান্ট কত প্রকার হবে, 3 প্রকার হবে, যেটা আমরা একটু পরে দেখব। ওকে, কারণ কি আমাদের পীড়ন বাই বিকৃতি মানে পীড়ন আর বিকৃতি 3 প্রকার, সো পীড়ন আর বিকৃতির যে রেশিও সেটাও 3 রকমের হবে। তো আমরা হুকস ল থেকে কী দেখলাম, হুকস ল থেকে আমরা দেখলাম হচ্ছে পীড়ন আর বিকৃতি একে অপরের প্রপোর্শনাল, আমি যত বেশি বিকৃতি ঘটাবো তত বেশি তার পীড়ন হবে। ওকে, এবং এদের রেশিও হচ্ছে একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটাকে আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইলাস্টিক কনস্ট্যান্ট। তো এই ইলাস্টিক কনস্ট্যান্টটা আমাদের কত প্রকার হবে, 3 প্রকার হবে। ওকে, আচ্ছা, এবার আমরা একটু এদিকে দেখি যে এই যে আমরা হুকস লটা পড়লাম, এই হুকস ল কিন্তু সব সময় একটা অবজেক্টের উপর খাটবে না, মানে হচ্ছে যে কোনো অবজেক্টের উপরেই এই পীড়ন আর হচ্ছে বিকৃতি কী হবে না, প্রপোর্শনাল হবে না। তো কখন হুকস ল খাটবে না, যখন হচ্ছে একটা অবজেক্ট তার স্থিতিস্থাপক সীমার মানে ইলাস্টিক লিমিট, আমরা প্রথম দিকে পড়েছিলাম ডেফিনেশন, ইলাস্টিক লিমিট, আমি যদি এটাকে এত জোরে টান দিই যে এটা ছিঁড়ে যায় বা তার ইলাস্টিক লিমিটের বাইরে চলে যায়,
তখন কিন্তু আর কি হবে না, আমার পীড়ন আর বিকৃতি প্রপোর্শনাল হবে না। তার মানে হুকস লটা কাজ করবে কোনো একটা অবজেক্টের ইলাস্টিক লিমিটের ভিতরে। ওকে, তো আমি যদি একটা স্প্রিংকে টান দিই, তো স্প্রিংকে টান দিয়ে যদি এক্স পরিমাণ ইনক্রিজ করি, তাহলে এরপর যদি ছেড়ে দিই সে আবার আগের জায়গায় ফিরে যাবে। এই কাজটা স্প্রিং করবে তার ইলাস্টিক লিমিটের ভিতরে। আমি যদি তাকে অনেক জোরে টান দিই তাহলে সে কিন্তু ইলাস্টিক লিমিটের বাইরে চলে যাবে, সে আর আগের মতো ইলাস্টিক হবে না। তো স্প্রিংকে টান দিয়ে যদি আমি এক্স পরিমাণ ইনক্রিজ করি, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, তাই না? এটা আমরা কাজ ক্ষমতা শক্তি বা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জিতে দেখেছিলাম, তাই না? কারণ হচ্ছে স্প্রিং ফোর্স অলওয়েজ কাজ করে হচ্ছে আমার ডিসপ্লেসমেন্টের অপোজিটে। আমি ফোর্স দিলাম এদিকে, ডিসপ্লেসমেন্ট হইলো এদিকে, কিন্তু স্প্রিং ফোর্স কাজ করবে অপোজিট দিকে। সো এফ এস প্রপোর্শনালটা আমাদের মাইনাস এক্স, সো এফ এস ইকুয়াল টু মাইনাস কে এক্স। এই কেটা কী ছিল? এই কেটা ছিল আমাদের স্প্রিং ধ্রুবক বা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, তো এখানেও পীড়ন বা বিকৃতি কাজ করবে। তো পীড়ন বিকৃতি প্রপোর্শনাল হওয়ার জন্য, মানে সমানুপাতিক হওয়ার জন্য অবশ্যই স্প্রিংটাকে ইলাস্টিক লিমিটের মধ্যে রাখতে হবে। ওকে, আচ্ছা, তো এখন এখানে ছোট একটা ম্যাথ, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বা কনসেপচুয়াল একটা ম্যাথ। সেটা হচ্ছে দুইটা স্প্রিং হচ্ছে সিরিজে আছে। সিরিজ মানে এটা একটা স্প্রিং, এটা একটা স্প্রিং, আমি এখানে ধরে তাকে টান দিচ্ছি। ওকে, এখানে ধরে তাকে আমি এদিকে টান দিচ্ছি। কত ফোর্সে টান দিচ্ছি? 0.6 নিউটন ফোর্সে আমি তাকে টান দিচ্ছি। ওকে, আচ্ছা, তো একটু আগে আমরা দেখলাম একটা স্প্রিংয়ের কী থাকে, একটা স্প্রিংয়ের হচ্ছে একটা ফোর্স কনস্ট্যান্ট থাকে, তাই না? ফোর্স কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, তো এটা হচ্ছে একটা স্প্রিংয়ের জন্য কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো এই স্প্রিংয়ের জন্য কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট বা কে ওয়ান হচ্ছে আমার 6 নিউটন পার মিটার। কারণ ফোর্স কনস্ট্যান্ট কিন্তু নিউটন পার মিটারই হবে, কারণ এক্স কে ইকুয়াল টু হবে হচ্ছে এফ এস বাই এক্স। এফ হচ্ছে ফোর্স মানে নিউটন, আর এক্স হচ্ছে লেন্থ মানে মিটার। সো কে এর ইউনিট হবে 6 নিউটন পার মিটার। আর এই স্প্রিংয়ের ফোর্স কনস্ট্যান্ট হচ্ছে আমার 3 নিউটন পার মিটার। ওকে, আচ্ছা, এখন আমাকে বলা হচ্ছে যে এই দুইটা স্প্রিং কে কতটুকু এক্সটেন্ড হবে, মানে এদের এক্স বের করতে বলা হচ্ছে, x1 আর x2। ওকে, তো আমরা এটা কোন ফর্মুলা দিয়ে বের করব? এই যে এই ফর্মুলা দিয়ে বের করতে পারি, তাই না? তো আমরা যদি এটা বের করি তাহলে কি হবে, আমরা একটু বের করে দেখি এটা যে প্রথম স্প্রিংয়ের জন্য। ওকে, এই স্প্রিংয়ের জন্য আমি লিখি হচ্ছে এফ ইকুয়াল টু কে ওয়ান এক্স ওয়ান। সো আমার এফ হচ্ছে 0.6 ইকুয়াল টু কে ওয়ান এক্স ওয়ান। সো এক্স ওয়ান ইকুয়াল টু 0.6 বাই কে ওয়ান। সো 0.6 বাই হচ্ছে 6, তাই না? কারণ হচ্ছে এই স্প্রিংয়ের জন্য কে ওয়ান হচ্ছে আমার 6। আমি যদি এটা ক্যালকুলেট করি তাহলে এক্স ওয়ান পাবো হচ্ছে আমার 0.10। ওকে, 0.10। আচ্ছা, এবার সেকেন্ড স্প্রিংয়ের জন্য আসি। সেকেন্ড স্প্রিংয়ের জন্য আমি সেম ফর্মুলা অ্যাপ্লাই করি যে x2 ইকুয়াল টু এফ বাই কত হবে কে2। তাহলে এফ হচ্ছে আমার 0.6 আর কে2 হচ্ছে কত আমার, কে2 হচ্ছে আমার 3। ওকে, তো আমরা যদি এটা ক্যালকুলেট করি আসবে 0.20। ওকে, তাহলে এটা হচ্ছে আমার 0.10 আর 20 হচ্ছে দুইটা স্প্রিংয়ের কি, তাদের এক্সটেনশন বা তারা কতটুকু প্রসারিত হলো। ওকে, এখন আমি যদি বলি দুইটা স্প্রিং মিলে তো একটা স্প্রিং হলো, তাই না? দুইটা স্প্রিং মিলে একটা স্প্রিং হলো। তো এই যে একটা স্প্রিং মানে টোটাল একটা স্প্রিং, এই টোটাল স্প্রিংয়ের কনস্ট্যান্ট কত, মানে বল ধ্রুবক কত, মানে কে কত। ওকে, আচ্ছা, এই যে কে ওয়ান আর কে টু কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি দুইটা স্প্রিংয়ের কে। এখন দুইটা স্প্রিং মিলে যে একটা স্প্রিং তৈরি করলো, এই টোটাল স্প্রিংয়ের কে কত। ওকে, তো সেটা করার জন্য আমি যেটা করব, তার এক্সটেনশন কত, প্রথম স্প্রিংয়ের এক্সটেনশন হচ্ছে আমার x1, পরের স্প্রিংয়ের এক্সটেনশন হচ্ছে আমার x2, মানে এইটা আর এইটা। ওকে, এখন আমি দুটো প্লাস করে দিব। তো আমি লিখি হচ্ছে x ইকুয়াল টু x1 প্লাস x2 ইকুয়াল টু 0.10 প্লাস 0.20 ইকুয়াল টু 0.30।
তো এটা আসলে আমরা কী বের করলাম, এটা বের করলাম হচ্ছে দুইটা স্প্রিংয়ের টোটাল এক্সপানশন, তাই না? এই যে এক্স 0.30 কত হবে 0.30 মিটার। তো এটা হচ্ছে আমার এই টোটাল স্প্রিংয়ের এক্সপানশন। তাহলে এখন আমি এই টোটাল স্প্রিংয়ের জন্য লিখব হচ্ছে এফ ইকুয়াল টু কে এক্স। সো আমার কে ইকুয়াল টু এফ বাই এক্স। এফ হচ্ছে 0.6 আর কে হচ্ছে এক্স হচ্ছে আমার 0.30। তো আমরা যদি এটা ক্যালকুলেট করি আমাদের কত আসবে হচ্ছে 2 নিউটন পার মিটার। ওকে, এটা হচ্ছে আমার কে এর ভ্যালু। মানে দুইটা স্প্রিংকে যদি আমি একটা স্প্রিং হিসেবে চিন্তা করি তাহলে সেই একটা বা টোটাল স্প্রিংয়ের জন্য আমার কে এর ভ্যালু হবে হচ্ছে এটা। তো এটা কিন্তু স্প্রিং কনস্ট্যান্ট নিয়ে বা দুইটা স্প্রিংয়ের সিরিজে নিয়ে বা তিনটা স্প্রিং দিয়েও আমরা করতে পারি। ওকে, তো বেশ কনসেপচুয়াল একটা ম্যাথ এমসিকিউ বা হচ্ছে সিকিউর জন্য। ওকে, আচ্ছা, তো এরপরে আমরা যেটা দেখব, আমরা একটু আগেই দেখলাম যে হুকস ল থেকে আমরা কি পেয়েছিলাম, যে পীড়ন আর বিকৃতির মধ্যে একটা সম্পর্ক, তাদের রেশিও হচ্ছে ধ্রুবক, যেটাকে বলে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা হচ্ছে ইলাস্টিক কনস্ট্যান্ট। তো এই স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইলাস্টিক কনস্ট্যান্ট তিন রকম। আমরা সেই তিন রকম ইলাস্টিক কনস্ট্যান্ট বা স্থিতিস্থাপক গুণাঙ্ক দেখব, কিন্তু তার আগে পীড়ন আর বিকৃতির মধ্যে একটা গ্রাফ দেখব আমরা, যেই গ্রাফ দিয়ে আমরা হুকস ল যেটা পড়লাম মানে পীড়ন আর বিকৃতি প্রপোর্শনাল, সেটাকে এক্সপ্লেন করা যায়।